স্বাগত জানাচ্ছি আজকের এই তথ্য বিশ্লেষণে। দেখুন, শিশু সুরক্ষা ব্যাপারটা কিন্তু যে কোনো সমাজের জন্যই একেবারে সবচেয়ে জরুরি একটা বিষয়, তাই না? কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আসলে পুরো সমাজটাকেই গভীরভাবে নাড়িয়ে দেয়। আজকে আমরা ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি। নেত্রকোনার মদন উপজেলার একটা অত্যন্ত সংবেদনশীল এবং বলা যায় চলমান একটি তদন্তের বিষয়। পুরো বিষয়টা আমরা একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব, যাতে আসল ঘটনাটা প্রাপ্ত তথ্যগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। ঠিক আছে, চলুন এবার মূল ঘটনাটায় একটু নজর দিই। পুরো বিষয়টা আবর্তিত হয়েছে নেত্রকোনার ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ঘিরে, যাকে সম্প্রতি অন্তঃসত্ত্বা হিসেবে শনাক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রথমে একটা ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা ধরা পড়ে। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা হাসপাতালেও সরকারিভাবে এই মেডিকেল রিপোর্টের সত্যতা যাচাই করা হয়। আর এই রিপোর্ট আসার পরপরই ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকের খোঁজে বিশাল পরিসরে পুলিশের তল্লাশি শুরু হয়ে যায়। এখন এই ধরনের ঘটনায় কিন্তু একটা অনেক বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। প্রশ্নটা হলো, যখন এত বড় একটা সংবেদনশীল ঘটনা ঘটে, একদিকে থাকে ভুক্তভোগী পরিবারের দাবি, অন্যদিকে থাকে অভিযুক্তের সম্পূর্ণ ভিন্ন দাবি, আর এর মধ্যেই মূল সন্দেহভাজন থাকে একদম ধরাছোঁয়ার বাইরে, তখন আসলে ন্যায় বিচারের পথটা ঠিক কেমন হওয়া উচিত? আজকের এই বিশ্লেষণে আমরা এই ঘটনার সাথে জড়িত প্রতিটি পক্ষের দাবি এবং এর পারিপার্শ্বিক যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে খতিয়ে দেখব। পর্ব এক মায়ের সংগ্রাম। আর এই বিষয়টা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে যে শিশুটির পরিবার কতটা চরম অর্থনৈতিক আর সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে দিন পার করছিল। শুনলে অবাক হবেন, শিশুটির বাবা কিন্তু তাদের পরিবারকে একেবারে ছেড়ে চলে গেছেন। এই অবস্থায় পরিবারের ৩ ছেলে আর ১ মেয়ের মুখে খাবার তুলে দিতে, তাদের বড় করতে মা সিলেতে মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। মায়ের অবর্তমানে শিশুটি তার নানার বাড়িতে থেকেই পড়াশোনা করছিল। অভিযুক্ত শিক্ষক প্রায় ৪ বছর আগে ওই এলাকায় একটা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, আর সেখানে শিশুটিকে পড়াশোনার জন্য ভর্তি করানো হয়েছিল। এই চরম শোক আর হতভম্ব অবস্থার মধ্যে শিশুটির মা সিলেট থেকে ছুটে আসেন মামলা দায়ের করতে। তিনি সংবাদ মাধ্যম প্রথম আলোকে মোবাইল ফোনে তার এই যন্ত্রণার কথা জানান। তিনি বলেন, আমি স্বপ্নেও ভাবিনি যে হুজুর আমার মেয়ের সাথে এমন পৈশাচিক কাজ করতে পারে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার এই বক্তব্যটা আসলে পরিস্থিতিটার গভীরতা ফুটিয়ে তোলে। একবার ভাবুন, একজন মা যিনি নিজে অমানসিক পরিশ্রম করে সন্তানকে একটা সুরক্ষিত পরিবেশে শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, তার সেই প্রবল আস্থার জায়গাটা ভেঙে পড়ার চিত্রটা এখানে কতটা স্পষ্ট। পর্ব ২, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থন। একদিকে যখন আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, ঠিক তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিও বার্তায় অভিযুক্ত শিক্ষক নিজেকে অসুস্থ দাবি করেন। তিনি জানান যে তিনি নাকি ঠিকমতো কথা বলতে পারছেন না। তবে বিষয়টা পরিষ্কার করার তাগিদ থেকেই তিনি এই ভিডিওটা তৈরি করেছেন। পুলিশের নজর এড়িয়ে তিনি দাবি করেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো একেবারে সম্পূর্ণ মিথ্যা। এখন এই জায়গাটায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো অভিযুক্তের এই নির্দিষ্ট বক্তব্যটা। তিনি ভিডিওতে বলছেন, আসল অপরাধীকে শনাক্ত করার আগেই যদি আমাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে প্রকৃত অপরাধী পার পেয়ে যাবে। তিনি দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে বলেন যে তাকে ভুল তথ্যের ভিত্তিতে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, তিনি স্বীকার করেছেন যে মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়াশোনা করত, কিন্তু এই ঘটনার সাথে তার কোনোই সম্পৃক্ততা নেই, এটা তিনি বেশ জোরালোভাবেই দাবি করেন। তার এই বক্তব্যটা তদন্তকারীদের জন্য একটা নতুন মাত্রা যোগ করেছে বলতেই হয়, কারণ তিনি প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনার কথাও বলেছেন। পর্ব ৩, চলমান তদন্ত। চলুন পুরো পুলিশি পদক্ষেপের টাইমলাইনটা একটু দেখে নিই। গত বৃহস্পতিবার শিশুটির মা সিলেট থেকে এসে আনুষ্ঠানিকভাবে মামলাটা দায়ের করেন। পুলিশ সুপার মো তরিকুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগে অভিযুক্ত তার পরিবার নিয়ে পালিয়ে যান। এরপর মঙ্গলবার একেবারে ভোর ৩টা পর্যন্ত একাধিক স্থানে চিরুনি অভিযান চালানো হয়, তবে কাউকে গ্রেফতার করা কিন্তু সম্ভব হয়নি। বর্তমানে তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আক্তারুজ্জামান এবং ওসি ম তরিকুল ইসলামের নির্দেশনায় তল্লাশি বেশ জোরে সোরেই চলছে এবং তারা খুব দ্রুতই একটা অগ্রগতির আশা করছেন। পর্ব ৪, হয়রানি এবং প্রশাসনিক সহায়তা। এখানে আরেকটা দিক আমাদের দেখতে হবে, যে চিকিৎসক ডাক্তার সাইমা আক্তার শিশুটির শারীরিক পরীক্ষার পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা নিশ্চিত করেছিলেন
তিনি কিন্তু এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন। একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে কথা বলার পর থেকে তাকে মোবাইল ফোনে এবং অনলাইনে মারাত্মক সাইবার বুলিং করা হচ্ছে। তার স্বামী আসিফুল ইসলাম জানিয়েছেন যে তাদের কাছে পেশাগত সনদ দেখানোর দাবি করা হচ্ছে, কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি চিকিৎসককে ধর্ষণের মতো জঘন্য হুমকিও দেওয়া হয়েছে। এই বিষয়টা সত্যিই প্রমাণ করে যে সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা পেশাদারদের কত বড় মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। এবার চলুন দেখি প্রশাসন কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও বেদবতী মিস্ত্রি নিজে মঙ্গলবার শিশুটির বাড়িতে যান। তিনি দেখতে পান শিশুটি চরম অপুষ্টি আর অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগছে। তিনি প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পুষ্টিকর খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু তাই নয়, শিশুটির এই প্রবল মানসিক ধাক্কা সামলে ওঠার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সব ধরনের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। একটা ক্ষতিগ্রস্ত পরিবারকে সাময়িকভাবে ভরসা দেওয়ার জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ। পর্ব ৫, এটি কাঠামোগত সংকট। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই সংখ্যাটা। প্রথম আলোর প্রকাশিত অন্যান্য প্রতিবেদন যদি আমরা দেখি, মাত্র ১ বছরের ব্যবধানে এই অঞ্চলে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে পুরো ২৭%। এই পরিসংখ্যানটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নেত্রকোনার এই ঘটনাটা কিন্তু শূন্য থেকে তৈরি হয়নি, বরং এটি এমন একটা সমাজের প্রতিচ্ছবি যেখানে নারীদের বিরুদ্ধে সহিংসতা একটা বিশাল কাঠামোগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই তথ্যটা আরও ভয়াবহ একটা সত্য তুলে ধরছে। মেয়ে শিশু নির্যাতনের যতগুলো ঘটনা ঘটে তার মধ্যে পুরো ৩৫% হল ধর্ষণের মতো চরম অপরাধের ঘটনা। বাকি ৬৫% হল অন্যান্য ধরনের নির্যাতনের শিকার। এই সামষ্টিক তথ্যগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে কেন নেত্রকোনার এই ১১ বছর বয়সী ওই মেয়েটির ঘটনাটা শুধুমাত্র একটা স্থানীয় খবর নয়, বরং এটা একটা জাতীয় মাত্রার সংকটের স্পষ্ট উদাহরণ। আসলে এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে অসংখ্য হারিয়ে যাওয়া শৈশব। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটা নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যেমন জরুরি, ঠিক তেমনি সমাজের সবচেয়ে দুর্বল অংশটিকে কাঠামোগত সহিংসতা থেকে রক্ষা করাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে আমাদের আইনি ব্যবস্থা এবং সমাজ আসলে কিভাবে সামনে এগিয়ে যেতে পারে, এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমে হয়তো আমরা আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব। আজকের এই তথ্য বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।